বৃষ্টি শুরু হতে না হতেই নন্দিনী দেবী তার বৌমার ঘাড়ির উপর বিভিন্ন রকম রান্নার বহর চাপিয়ে দেয়, কারণ তার বৌমা প্রিয়াঙ্কা খুব সুন্দর রান্না করে। বর্ষাকালে সে তার শ্বশুরবাড়ির লোকেদের গরম গরম চাউমিন, মোমো, খিচুড়ি, ইলিশ মাছ, মাংস এছাড়াও বিভিন্ন রকম ভালো ভালো খাবার রান্না করে খাওয়ায়। একদিন সকাল থেকে ঝমঝম করে বৃষ্টি পড়ে, তখন এমন বৃষ্টি হচ্ছে গ্রামের চারিদিকে জল জমে গেছে। কিছুক্ষণ আগে গ্রামের মহিলারা আমাকে সবাই ফোন করেছিল যে ওদের স্বামীরা নাকি বাজারে যেতে পারেনি, তাই ওদের বাড়িতে রান্নাও হয়নি। এসব শুনলে খুব খারাপ লাগে জানো তো বৌমা। তুমি আমাদের জন্য ভালো মন্দ রান্না করছো, আমরা খাচ্ছি, আর গ্রামের লোকেরা বৃষ্টিতে না খেয়ে বসে আছে। এখন যদি ওদের সবাইকে ডেকে নিয়ে এসে তোমার হাতের ভালো ভালো রান্না খাওয়াতে পারতাম তাহলে খুব ভালো হতো। বাজারে যেতে না পারার মতো এমন তো আহামরি কিছু বৃষ্টি হয়নি মা, আর আপনার মনে এত মায়া থাকলে হবে না। গ্রামের সবাইকে বাড়িতে ডেকে নিয়ে এসে আমার হাতে রান্না খাওয়ানো সম্ভব নয়, কারণ আমি অতজনের রান্না কিভাবে করব। মন এত ছোট করতে নেই বৌমা। গ্রামের সবাই না হয় একদিন তোমার হাতের রান্না খেলো, তাতে কি আর আসলো। আমি বরঞ্চ ওদেরকে আজকে আমাদের বাড়িতে ডেকে নিই। বৃষ্টির মধ্যে যখন ভালো মন্দ রান্না হচ্ছেই, তাহলে গ্রামের সবাই আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করুক। শাশুড়ি মায়ের কথা শুনে প্রিয়াঙ্কা ভয় পেয়ে যায়, কারণ এখন তাকে অনুষ্ঠান বাড়ির মতো রান্না বান্না করতে হবে, কারণ সেই গ্রামের লোকেরা খেতে ভীষণই ভালোবাসে। এমনিতেই প্রিয়াঙ্কা শাশুড়ি মা গ্রামের সবার কাছেই বৌমার হাতে রান্নার প্রশংসা করে বেড়ায়, যার ফলে প্রিয়াঙ্কা খুবই বিপদে পড়ে। মা, এই বৃষ্টির মধ্যে আমার পক্ষে সবাইকে রান্না বান্না করে খাওয়ানো সম্ভব নয়। হ্যাঁ, আমি মানছি আমি ভালো রান্না করি, আপনাদের জন্য রান্না করতে আমার অসুবিধা নেই, কিন্তু গ্রামের সবার জন্য আমাকে রান্না করতে হবে এটা তো ঠিক নয় মা। এসব কথা বলতে নেই বৌমা। কয়েক বছর আগে যখন গ্রামে বন্যা হয়, তখন আমাদের সবকিছু বন্যায় হারিয়ে গিয়েছিল। তখন গ্রামের লোকেরা আমাদের অনেক উপকার করেছিল। তোমার বরের দেখাশোনা করেছে, আমাদেরকে আশ্রয় দিয়েছে, এমনকি 1 বছরের মতো আমাদেরকে রান্না করে খাইয়েছে। সুতরাং গ্রামবাসীকে তোমার হাতে রান্না খাওয়ালে আমার বুকের বোঝা হালকা হবে। শাশুড়ি মায়ের এরকম সিনেমার মতো ডায়লগ শুনে প্রিয়াঙ্কা আরো রেগে যায়। নন্দিনী দেবী তখনই গ্রামের মহিলাদের ফোন করে নিমন্ত্রণ করে বসে। গ্রামের মহিলারাও বর্ষাকালে নন্দিনী দেবীর বাড়িতে নিমন্ত্রণ পেয়ে খুবই খুশি হয়, যার ফলে প্রিয়াঙ্কার আর কিছু করার থাকে না। সে রান্নাঘরে গিয়ে সবার জন্য গরম গরম খিচুড়ি, ইলিশ মাছ ভাজা রান্না করতে শুরু করে। গ্রামের প্রত্যেকের জন্য রান্না করতে করতে প্রায় সারা বেলা পার হয়ে যায়। দুপুর হতে না হতেই গ্রামের সব লোকজন নন্দিনী দেবীর বাড়িতে এসে উপস্থিত হয়। প্রিয়াঙ্কা তাদের সবাইকে গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা পরিবেশন করে খাওয়ায়। আমার আর ভালো লাগে না, এদের সবাইকে নিমন্ত্রণ খাওয়াতে গিয়ে আমার বরের টাকা শ্রাদ্ধ হয়ে গেল। বৃষ্টির মধ্যে নোংরা পায়ে ঘরের মধ্যে ঢুকে এসে খাওয়া দাওয়া করছে, যেখানে সেখানে জুতো ছেড়ে রেখেছে। গ্রামের লোকেরা চলে যাওয়ার পর আমাকে আবার সব কিছু ভালো করে পরিষ্কার করতে হবে। গ্রামের সবাই খাওয়া দাওয়া হয়ে গেলে তারা প্রিয়াঙ্কার হাতে রান্না বান্নার অনেক প্রশংসা করে। সত্যি নন্দিনী, তোমার বৌমা খুব ভালো রান্না করে। বৃষ্টির দিনে এরকম গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ খেয়ে মন খুশি হয়ে গেল। বৌমা, কালকে আমার নাতির জন্মদিন। তোমার হাতের গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেয়ে আমার নাতির খুব ভালো লেগেছে। তাই আমি ঠিক করেছি কালকে এই বাড়িতে আমার নাতির জন্মদিনের অনুষ্ঠান পালন করা হবে। আমি কালকে গোটা গ্রামকে নিমন্ত্রণ করে খাওয়াবো। তাই কাল সকাল সকাল আমি বাজার থেকে ডিম, মাছ, মাংস সব নিয়ে আসবো। তুমি রান্না বান্না করবে, কেমন? পরিমল বাবু এই কথা বললে প্রিয়াঙ্কা খুব রেগে যায়, কারণ তার এত আদিক্ষেতা মোটেও পছন্দ হয় না। কাকা, আমি বুঝতে পেরেছি আপনাদের সবার আমার হাতে রান্না খেয়ে ভালো লেগেছে, কিন্তু কালকে আবার সবাইকে রান্না বান্না করে খাওয়াবো কেন? এটা কি করে সম্ভব? আপনার নাতির জন্মদিন আপনার বাড়িতে পালন করলে বেশ ভালো হয় না? না না বৌমা, এই বর্ষাকালে আমার বাড়িতে কোনো রকম অনুষ্ঠান করা যায় না। নিচু ঘর জল উঠে আসে, ঘরের চালও তো ফুটো হয়ে গেছে। এই বর্ষাকাল না পেরোলে আমি বাড়ির কাজও শুরু করতে পারবো না। তাই কালকে তোমার শ্বশুর বাড়িতে আমার নাতির জন্মদিন পালন করা হবে। এই বলে পরিমল বাবু গ্রামের লোকেদেরকে নিমন্ত্রণ করে দেয়। এতে নন্দিনী দেবীরও কোনো রকম কোনো সমস্যা থাকে না, যার ফলে প্রিয়াঙ্কা বর্ষাকালে ভীষণ পরিমাণে সমস্যায় পড়ে। পরের দিন সকাল হতে না হতেই পরিমল বাবু মাছ, মাংস, ডিম ইত্যাদি কিনে নিয়ে চলে আসে। প্রিয়াঙ্কা আবার গ্রামের লোকেদের জন্য মাটন কষা, গলদা চিংড়ির মালাইকারি, চিকেন বিরিয়ানি ইত্যাদি রান্না করতে শুরু করে।
বিকেল হতে না হতেই গ্রাম ভর্তি লোক এসে তার বাড়িতে উপস্থিত হয়। তারা পরিমল বাবুর নাতির জন্মদিনের অনুষ্ঠান পালন করে। অনুষ্ঠান শেষ হয়ে গেলে সবাই নিজের নিজের বাড়িতে ফিরে যায়। অসহ্যকর একেবারে। এই গ্রামের সবাই কি ভেবেছে? হ্যাঁ, আমাদের বাড়ি হোটেল ঘর নাকি? এরা দিন দিন আমার হাতের খাবার খাওয়ার জন্য পাগল হয়ে উঠেছে, আর এটার জন্য শুধুমাত্র আমার শাশুড়ি মা দায়ী। এভাবে বর্ষাকালে বেশ কিছুদিন পেরিয়ে যায়, কিন্তু প্রত্যেকদিন কোনো না কোনো অজুহাতে নন্দিনী দেবী গ্রাম ভর্তি লোকজনকে বাড়িতে ডেকে নিয়ে আসে। প্রিয়াঙ্কা তাদেরকে রান্নাবান্না করে খাওয়ায়। এসব করতে গিয়ে অনেক অনেক টাকা খরচা হয়, কিন্তু তাতে নন্দিনী দেবীর কিছু যায় আসে না। এভাবে আরো বেশ কিছুদিন পেরিয়ে যায়। দিন দিন বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে, কিন্তু প্রিয়াঙ্কার আর কারোর জন্য রান্নাবান্না করতে ইচ্ছা করে না। তবুও সে তার শাশুড়ি মাকে বলে বোঝাতে পারে না। একদিন, আমি ইচ্ছা করে সোশ্যাল মিডিয়াতে আমার শাশুড়ি মাকে দেখানোর জন্য স্ট্যাটাস দেব, যাতে মা আমার কষ্ট বুঝতে পারে। এই বলে প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়ায় শাশুড়ি মাকে উদ্দেশ্য করে স্ট্যাটাস দিতে শুরু করে। প্রিয়াঙ্কা স্ট্যাটাসে লেখে যে বর্ষাকালে কোনো বৌমার বেশি বেশি রান্নাবান্না করতে ইচ্ছা করে না। মাঝে মাঝে বৌমাদের ইচ্ছা করে যে তারা শাশুড়ি মায়ের হাতে রান্না খাবে, কিন্তু বৌমাদের ভাগ্য এত ভালো নয়। ঈশ্বর যেন এরকম বদমাইশ শাশুড়ি মায়েদের শুভ বুদ্ধি উদয় করে। এমন কিছু শাশুড়ি মা আছে যারা নিজেরা খেয়ে শান্তি পায় না, গ্রাম ভর্তি লোককে খাওয়াতেও পছন্দ করে। এরকম শাশুড়ি মা নামক ভাইরাসের থেকে বৌমারা যেন মুক্তি পায়। প্রিয়াঙ্কা সেই স্ট্যাটাস পড়ে নন্দিনী দেবী ভালো মতোই বুঝতে পারে যে তাকে উদ্দেশ্য করেই সমস্ত কিছু বলা হয়েছে। কিন্তু নন্দিনী দেবীও কম নয়, সেও স্ট্যাটাস দিতে শুরু করে। বৌমাদের ধর্ম হলো শাশুড়ি মায়ের সেবা করা। গোটা গ্রামের লোক যখন বর্ষাকালে বিপদে পড়ে, তখন তাদেরকে সাহায্য করলে ঈশ্বর আশীর্বাদ দেয়। টাকা পয়সার অভাব নেই, রান্না বান্নার স্বাদ ভালো, তাহলে আবার রান্না করে খাওয়াতে অসুবিধা কোথায়? আর শাশুড়ি মা যদি ভাইরাস হয়, তাহলে বৌমাগুলোও কম নয়, এক একটা গিরগিটি। এভাবে শাশুড়ি মা এবং বৌমা স্ট্যাটাস যুদ্ধ করতে গিয়ে বিপদে পড়ে, কারণ তাদের দুজনের ফোনেই গ্রামের মহিলাদের নাম্বার সেভ করা থাকে। কিন্তু সেই স্ট্যাটাসগুলো দেখার পরও গ্রামের মহিলাদের একটুও খারাপ লাগে না। গ্রামের লোকেদেরকে রান্না করে খাওয়াতে হচ্ছে বলে নন্দিনীর বৌমার খুব ঝাল লাগছে, বুঝলি? দুজনে মিলে কি সব স্ট্যাটাসে লেখালেখি করছে। নন্দিনী খুব ভালো, কিন্তু বৌমাটা ভীষণ বদমাশ। ছাড় তো, আমাদের কি বর্ষাকালে রান্না বান্না করতে হচ্ছে না? ওদের বাড়িতে যাওয়া মাত্রই প্রিয়াঙ্কা ভালো মন্দ রান্না করে খাওয়াচ্ছে, এটাই যথেষ্ট। গ্রামের চারিদিকে জল উঠে বাজার বন্ধ হয়ে গেছে, সিলিন্ডার আসছে না, আর আমাদের স্বামীরাও তো খুব কুড়ে, ওরা শহর থেকে বাজার করে নিয়ে আসবে না। তাই যা দেখছিস চুপচাপ সহ্য করে নে। এভাবে স্ট্যাটাস যুদ্ধ করেও প্রিয়াঙ্কা মুক্তি পায় না, কারণ বর্ষাকালে প্রত্যেক দিন কোনো না কোনো কারণে গ্রামের সবাই তার বাড়িতে এসে উপস্থিত হয়, আর তাকে রান্না বান্না করে খাওয়াতে হয়। এবার আমাকে কিছু একটা উপায় বার করতে হবে, যাতে এরা কখনো আমাদের বাড়িতে খেতে না আসে। এবছর বর্ষাকালে যদি প্রত্যেক দিন আমি এদেরকে রান্না বান্না করে খাওয়াই, তাহলে প্রত্যেক বছর বর্ষাকালে এই গ্রামের লোকেরা আমাদের বাড়িতে এসে বসে গিলবে। আমি কি রাঁধুনি নাকি? এরই মধ্যে বর্ষাকালে নন্দিনী দেবীর জন্মদিন এসে উপস্থিত হয়। তাই প্রিয়াঙ্কা ঠিক করে যে শাশুড়ি মায়ের জন্মদিন উপলক্ষে সে গ্রামের লোকজনকে রান্না করে খাওয়াবে। গ্রামের লোকেরা এমনিতেও প্রত্যেকদিন তাদের বাড়িতে ভালো মন্দ খাবার খায়, আর আজকে নন্দিনী দেবীর জন্মদিন উপলক্ষে বাড়িতে খাওয়া দাওয়ার গুণমান আরো ভালো হবে। আমার জন্মদিন উপলক্ষে তুমি যে নিজে থেকে গ্রামের সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াতে চেয়েছো, এটা দেখে আমি খুব খুশি হয়েছি। তুমি মন থেকে হিংসা বার করে দিয়েছো, খুব ভালো হয়েছে। সত্যি আমি দেখে খুব খুশি হয়েছি। আজকে আপনার জন্মদিন, তাই এসব কথা থাক মা। গ্রামের সবাই সেদিন আমার হাতের গরম গরম বিরিয়ানি আর চিকেন চাপ খেয়ে খুব পছন্দ করেছিল। আজকে বাইরে বেশ বৃষ্টি হচ্ছে, তাই আমি গ্রামের সবাইকে আবার মাটন বিরিয়ানি আর গরম গরম চিকেন চাপ রান্না করে খাওয়াবো। এই শুনে নন্দিনী দেবী খুবই খুশি হয়। অন্যদিকে গ্রামের লোকেরাও বেজায় আনন্দিত, কারণ আজকে তারা আবার প্রিয়াঙ্কার হাতের ভালো মন্দ খাবার খেতে পাবে। সন্ধ্যা হতে না হতেই তারা সবাই নন্দিনী দেবীর বাড়িতে গিয়ে উপস্থিত হয়। প্রিয়াঙ্কা সবার জন্য মাটন বিরিয়ানি এবং চিকেন চাপ রান্না করে। নন্দিনী দেবী কেক কেটে নিজের জন্মদিন পালন করলে সবাই মিলে একসাথে প্রথমে কেক খায়। অন্যদিকে প্রিয়াঙ্কা রান্নাঘরে চলে যায়। আজকে বাইরের ওয়েদার বৃষ্টি হয়ে খুব ঠান্ডা হয়ে গেছে। এমনিতেই গ্রামে বৃষ্টি হলে ঠান্ডা ঠান্ডা হাওয়া হয়, তাই আমি সবাইকে অতিরিক্ত গরম বিরিয়ানি আর তার সাথে চিকেন চাপ খাওয়াবো, যাতে ওরা সবাই আমার হাতে রান্না জীবনেও ভুলতে না পারে।
প্রিয়াঙ্কা এই বলে প্লেট এবং চামচগুলো গ্যাসের আগুনে রেখে গরম করতে শুরু করে, কারণ সে আজকে গ্রামের লোকেদেরকে উচিত শিক্ষা দিতে চায়। বাইরে ঝমঝম করে বৃষ্টি হয়, আর এদিকে প্লেট এবং চামচ থেকে গরম গরম ধোঁয়া ওঠে। প্রত্যেকটা প্লেট এবং চামচ আগুনে গরম করা হয়ে গেলে প্রিয়াঙ্কা সেই প্লেটেই অতিরিক্ত গরম গরম মাটন বিরিয়ানি এবং চিকেন চাপ পরিবেশন করে। সে চালাকি করে হাতে গ্লাভস পরে সবাইকে খাবার পরিবেশন করে দেয়। তোমার শহরে বৌমা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন নন্দিনী, হাতে দস্তানা পরে আমাদের খাবার পরিবেশন করছে। গ্রামে বৃষ্টি হলে এতই ঠান্ডা পড়ে যে আমার হাতে ঠান্ডা লাগে, তাই আমি হাতে গ্লাভস পরে আপনাদেরকে খাবার পরিবেশন করছি কাকিমা। প্রিয়াঙ্কার কথা সবাই বিশ্বাস করে নেয়, আর যখনই গ্রামবাসীরা গরম গরম প্লেট এবং চামচ হাতে ধরে তখনই তারা বাবা গো মা গো বলে চিৎকার করে ওঠে, কারণ সবার হাতে ভালোই গরম ছ্যাঁকা লাগে। ওরে বাবা রে, এই চামচ কি গরম, হাত পুড়ে গেল। ওরে বাবা, বৌমা তুমি আমাদের গরম গরম খাবার পরিবেশন করেছো ঠিক আছে, তাই বলে প্লেট আর চামচ এত গরম হবে কেন? ওরে বাবা রে, কি গরম। কেন কাকা, আপনারা তো বর্ষাকালে প্রত্যেকদিন আমার হাতের গরম গরম খাবার খেতে পছন্দ করেন। আমার হাতের খাবার বলতে আপনারা পাগল হয়ে গেছেন। আজকে তো বৃষ্টি পড়ছে, বাইরের আবহাওয়াও ঠান্ডা, তাই ভাবলাম আপনাদের গরম গরম প্লেটে আর চামচে গরম গরম খাবার পরিবেশন করে খাওয়াই। হাত পুড়ে গেল বুঝি? প্রিয়াঙ্কা এই কথা বললে কেউ তাকে আর কোনো রকম উত্তর করে না, এমনকি নন্দিনী দেবীও বৌমার চালাকি বুদ্ধি ধরতে পারে। এতে করে সে ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে। গ্রামে সবাই সেদিন মাটন বিরিয়ানি এবং চিকেন চাপ না খেয়েই বাড়িতে ফিরে যায়। সেদিনের পর থেকে যতই বৃষ্টি হোক না কেন, কেউ আর প্রিয়াঙ্কার হাতে রান্না খেতে আসে না। সারদা দেবী তার 3 ছেলে আকাশ, বিকাশ ও প্রকাশের সঙ্গে বাস করত। তার স্বামী রামকুমার বাবু কয়েক বছর আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। রামকুমার বাবু মারা যাওয়ার পর তার বিশাল ব্যবসা বাণিজ্যের দায়িত্বভার খুব যত্নের সঙ্গে তার 3 ছেলে সামলে নিত। আসলে তারা 3 ভাই খুবই সরল, সাদাসিধে এবং বাধ্য ছেলে ছিল। তারা তাদের মায়ের সব কথা অক্ষরে অক্ষরে পালন করত। 3 ছেলে বিবাহযোগ্য হয়ে যাওয়ায় সারদা দেবী মোনালি, ববিতা ও মাম্পি নামে 3 মেয়ের সঙ্গে আকাশ, বিকাশ ও প্রকাশের বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর সবাই বেশ হাসি খুশি দিন কাটাচ্ছিল। সারদা দেবী আকুলতার সঙ্গে তার 3 বৌমার কাছ থেকে খুশির খবর পাওয়ার জন্য অপেক্ষা করছিল। সৌভাগ্যবশত মোনালি, ববিতা ও মাম্পি 3 বৌমাই একসঙ্গে বাড়িতে খুশির খবর দেয়। আজকে আমার খুশির শেষ নেই, আমার 3 বৌমাই একসঙ্গে খুশির খবর দিল। এরকম কপাল কজনের হয় বলো তো? যাই হোক, মরার আগে বংশের প্রদীপের মুখখানা দেখে যেতে পারবো। শরীরের যা অবস্থা, কবে যে টুপ করে পটল তুলবো তার ঠিক নেই। না না মা, আপনি এমন বলছেন কেন? এখন আপনার বয়স কত হয়েছে বলুন তো? এখন আপনি অনেকদিন বাঁচবেন। আর তাছাড়া বংশের প্রদীপের মুখ দেখার কথা বলছেন। যদি আমাদের 3 জনেরই একসঙ্গে মেয়ে হয় তখন তো আপনাকে আবারও অপেক্ষা করতে হবে। না না, তা আবার কি করে হয়? 3 জনের গর্ভে একসঙ্গে মেয়ে কখনোই সম্ভব না। আমার গর্ভ থেকে পরপর 3টে ছেলে জন্ম নিয়েছিল, তাই তোমাদের গর্ভ থেকেও ছেলে জন্ম নেবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু মা, এমনটাই যে সব সময় হবে তা কিন্তু নয়, খুব কম ক্ষেত্রেই এরকম হয়। সারদা দেবী তার বৌমাদের মুখে এরকম কথা শুনে একটু চিন্তায় পড়ে। তাই সে তার পাড়ার এক প্রতিবেশীর সঙ্গে কথা বলে এক নামকরা জ্ঞানী সাধু বাবার ব্যাপারে জানতে পারে। আর দেরি না করেই পরের দিন সাধু বাবাকে তাদের বাড়িতে ডেকে পাঠায়। বাবা, আমার 3 বৌমাই গর্ভবতী। আপনি কি বলতে পারবেন এদের গর্ভে আমার বংশের প্রদীপ আছে কিনা? আসলে আমার শরীর খুব খারাপ তো, আমি বেশি দিন বাঁচবো না, তাই মরার আগে আমার বংশের প্রদীপের মুখখানা যদি দেখে যেতে পারতাম। ব্যাস ব্যাস, অনেক হয়েছে, আর কোনো কথা নয়। গোলাপসা বাবা অতিরিক্ত কথা বলা পছন্দ করে না। কই দেখি তোর বৌমাদের, এক এক করে আমাকে হাত দেখাতে বল। তোমরা হা করে দাঁড়িয়ে আছো যে? বাবা কি বললেন শুনতে পাওনি? হাত দেখাও সবাই। হ্যাঁ মা, এই তো, এই নিন সাধু বাবা, আমার হাত আগে দেখে বলুন তো। ওরা দুজনে খুব ভয় পাচ্ছে। সাধু বাবা, আমার হাত দেখে কি বুঝলেন? আমার ছেলে হবে তো? চুপ, পরের জন্য হাত দেখাও। সাধু বাবা এক এক করে 3 বৌমার হাত দেখার পর বলে, সারদা, তোর বৌমাদের হাত দেখে আমি যা বুঝলাম
তিন বৌমার মধ্যে শুধুমাত্র একজনের গর্ভেই পুত্র সন্তান রয়েছে, আর এটাই হবে তোর বংশের একমাত্র প্রদীপ, অর্থাৎ এটাই তোর প্রথম আর শেষ প্রদীপ। মানে এ কি বলছেন বাবা? আমি আপনার কথা কিছু বুঝলাম না। মানে আমি বললাম যে তোর তিন বৌমার গর্ভ থেকে একটাই ছেলের জন্ম নেবে, এরপর কখনোই এরা কোনো পুত্র সন্তানের জন্ম দিতে পারবে না, এরপর সবকটাই মেয়ে জন্ম নেবে। সাধু বাবা, আমার কোন বৌমার গর্ভে পুত্র সন্তান আছে সেটা যদি একবার বলতে পারতেন। না, এটা বলা অন্যায় হবে। গোলাপসা বাবা কোনো অন্যায় কাজ করে না। এবার আমার 50,000 টাকা বের কর তাড়াতাড়ি। সাধু বাবা তার টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। আসলে সারদা দেবীর সঙ্গে সঙ্গে তার 3 বৌমাও সাধু বাবার কথা শুনে খুব চিন্তায় পড়ে যায়। তোমরা সবকটা এক একটা অপদার্থ। পুত্র সন্তানের জন্ম দিতেও পারলে না, কার গর্ভে ছেলে আছে জানবোটা কি করে? মা, আপনি এমন করে কেন বলছেন? এতে আমাদের কি দোষ বলুন তো? চুপ করো তোমরা। আমার একটা ডিসিশন তোমরা শুনে নাও। আমার নামে যত ধন সম্পত্তি টাকা পয়সা আছে তা আমি আমার একমাত্র বংশের প্রদীপের নামে করে দিয়ে যাব, আর কাউকেই আমি একটা কানা করিয়েও দেব না, এই আমি বলে দিলাম। সারদা দেবীর কথা শুনে 3 বৌমা অবাক হয়ে যায়। 3 জনই মনে মনে খুব লোভ করতে শুরু করে। ওরে বাবারে, মায়ের কোটি কোটি টাকা সম্পত্তি! হে উপরওয়ালা, তুমি দয়া করে আমাকেই একটা ছেলে দিও, তাহলে সব সম্পত্তি আমার হয়ে যাবে। হে উপরওয়ালা, আমার দিকে একটু তাকাও। আজীবন ধরে একটাই স্বপ্ন ছিল, বড়লোক হওয়ার। আমার বড়লোক হওয়ার স্বপ্ন পূরণ করে দাও দয়া করে। আমি 10টা ফকিরকে খাওয়াবো। না, এই সমস্ত সম্পত্তি শুধুই আমার। আমি আর কাউকে এর ভাগিদার হতে দেব না, সব আমার। আমাকে জানতে হবে যে আসলে কার গর্ভে ছেলে আছে। আমার গর্ভে যদি ছেলে না থাকে, তাহলে যার গর্ভে ছেলে থাকবে আমি তার বাচ্চা নষ্ট করে দেব। আমি অত সহজে ছেড়ে দেওয়ার মেয়ে নই। মাম্পি এক ডাক্তারের কাছে গিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করে তার গর্ভের বাচ্চার লিঙ্গ নির্ধারণ করতে চায়, কিন্তু ডাক্তারটি তাকে পুলিশের ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। না, আমার প্রথম প্ল্যানটা তো ফেল হয়ে গেল। আমি এক কাজ করি, আমি ওই দুজনেরই বাচ্চা নষ্ট করে দেব। তাহলে সবচেয়ে ভালো হবে, ছেলে হোক আর মেয়ে হোক শুধু আমারই হবে। তখন ওই বুড়ি বাধ্য হয়ে সব আমার নামেই করে দেবে। হে হে হে। এই ভেবে মাম্পি মোনালি ও ববিতার বাচ্চা নষ্ট করে দেওয়ার জন্য ওষুধ কিনে নিয়ে আসে। সে শরবতের সঙ্গে গর্ভপাত হওয়ার ওষুধ মিশিয়ে দেয়। বর্দি, মেজদি, আমি তোমাদের জন্য শরবত করে নিয়ে এসেছি। এই নাও, খেয়ে নাও। যা গরম পড়েছে। গরম? কই গরম? এসিতে থেকেও কি তোর গরম লাগছে ছোট? তোর শরীর ঠিক আছে তো? আর তাছাড়া তুই হঠাৎ আজকে আমাদের জন্য শরবত বানাতে গেলি কেন? শাশুড়ি মা তো আমাদের জন্য 3-3টে কাজের লোক রেখেছে, আমাদের তো কোনো কাজ করতেই বারণ করেছে। না, আসলে আমার খুব শরবত খাওয়ার ইচ্ছা করছিল। আসলে প্রেগনেন্ট হওয়ার পর থেকেই এটা ওটা খাওয়ার খুব ইচ্ছা করে। তোমরাও তো প্রেগনেন্ট, তোমাদের না দিয়ে আমি কি করে খাবো বলো তো? তখন হঠাৎই আকাশ, বিকাশ এবং প্রকাশ অফিস থেকে বাড়ি ফিরে আসে। ওহ, কি গরম বাইরে! বা শরবত? আমাদের 3 ভাইয়ের জন্য আগে থেকেই শরবত করে রেখেছো নাকি তোমরা? এই না না প্রকাশ, এগুলো তোমাদের জন্য নয়, এটা আমাদের 3 জনের জন্য। খেও না, খেও না, আমি অন্য বানিয়ে আনছি তোমাদের জন্য। যার হবে হবে, আমরা আগে খেয়ে নিই তো, তোমরা পরে খাবে। আমরা বাইরে থেকে এসেছি, আমাদের কষ্ট হচ্ছে। এই বলে 3 ভাই শরবতগুলো খেয়ে নেয়। মাম্পি খুব রেগে যায়। তোর বাবা, আমার এই প্ল্যানটাও নষ্ট হয়ে গেল। অন্য কিছু ভাবতে হবে, না হলে হবে না। সব এক একটা রত্ন হয়েছে তোর। মাম্পি রাগ করে তার ঘরে চলে যায়। ওদিকে মোনালির মাথায় অন্য কিছুই চলছিল। সে সিঁড়ি থেকে ববিতা ও মাম্পিকে ফেলে দিয়ে তাদের বাচ্চা নষ্ট করে দেওয়ার প্ল্যান করে। মোনালি আগে থেকে সিঁড়িতে অনেক বেশি করে তেল ঢেলে রেখে দেয়। ওরে বাবারে, আমার কোমরে কি ব্যথা করছে! ছাদে কত জামা কাপড় মেলা আছে, কিভাবে তুলতে যাব আমি? এই মেজো, ছোট, তোরা গিয়ে একটু জামা কাপড়গুলো তুলে নিয়ে আয় না রে। দিদি, তোমার এখন জামা কাপড়ের কথা মনে পড়লো? কাজের লোকগুলো বাড়ি চলে যাওয়ার পর যত কাজ মনে পড়ে তোমার। এই ছোট, যা তুই গিয়ে তুলে নিয়ে আয়। অনেক জামা কাপড় আছে তো, ছোট একা পারবে না, তুইও যা ওর সঙ্গে। হ্যাঁ সেটাই, আমি একা একা যাব না এমনিও। মাম্পি ও ববিতা সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই সারদা দেবী সেখানে চলে আসে। এই দাঁড়াও, কেউ কোথাও যাবে না। তোমাদের মাথায় কি একটুও বুদ্ধি নেই? এখন কটা বাজে দেখেছো? সন্ধে 7টা বাজে,
আর এই সন্ধেবেলা তোমরা ছাদে যাবে? গর্ভবতী মহিলাদের যখন তখন বাইরে বেরোনো উচিত না। যাও বসো তোমরা, আমি জামা কাপড়গুলো তুলে আনছি। না না মা, আপনি যাবেন না, ছেড়ে দিন, আমি না হয় কালকে সকালবেলা তুলে নেব। সারদা দেবী কিছু না শুনেই সিঁড়ি দিয়ে উপরে উঠতে গিয়ে পা স্লিপ করে পড়ে যায়। ওরে বাবা গো, মরে গেলাম, আমার কোমর ভেঙে গেছে গো। তাড়াতাড়ি করে 3 বৌমা মিলে সারদা দেবীকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ওনার কোমরে অনেক চোট লেগেছে, এখন 2 মাস উনি হাঁটাচলা করতে পারবেন না। খুব সাবধানে থাকতে হবে, একদম বেড রেস্টে রাখবেন। আর একটু বেশি কিছু হলে উনি এতক্ষণে উপরে চলে যেতেন। এটা শোনার পর 3 বৌমার মাথায় এক নতুন বুদ্ধি আসে। সারদা দেবীকে তারা বাড়িতে নিয়ে চলে আসার পর 3 জন মিলে গোল টেবিল করতে বসে পড়ে। আমাদের এটা অনেক আগেই ভাবা উচিত ছিল। ওই বুড়িকে যদি আমরা রাস্তা থেকে সরিয়ে দিই তাহলে কোনো সমস্যাই হবে না। হ্যাঁ, আমরা অনেক লেটে বুঝেছি এটা। কার ছেলে হবে কার মেয়ে হবে সেটা তো উপরওয়ালাই জানে। সম্পত্তিতে আমাদের 3 জনেরই সমান অধিকার আছে, তাই না বলো? হ্যাঁ একদম, ছেলে আর মেয়ে যাই হোক না কেন, আমরা বাড়ির বৌমা, তো সমস্ত সম্পত্তি আমাদের 3 বৌমা মানে বাড়ির 3 ছেলের নামে করা উচিত। বুড়িকে মেরে ফেলি, চলো। বুড়িকে মেরে দিলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তাদের 3 জনের কথা বাড়ির 3 ছেলে শুনে ফেলে। তারা খুবই রেগে যায়। ছি, তোমাদের একটুও লজ্জা করলো না? সম্পত্তির জন্য আমাদের মাকে মেরে ফেলতে চাইছো? ছি 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 ছি। একটা কথা শুনে রাখো তোমরা, আমরা ছোট থেকে আমার মায়ের কথা শুনে এসেছি, আর এখনো শুনবো। আমার মা যা বলবে তাই হবে। আর হ্যাঁ, আমার মায়ের যদি কিছু হয় আমি তোমাদের কাউকেই ছাড়বো না। আমার মায়ের এই সিদ্ধান্ত ভুল, আমরা সেটা জানি, কিন্তু দেখবে মা নিজের ভুল নিজেই বুঝতে পারবে। মাকে বোঝানোর বদলে তাকে হত্যা করতে চাইছো? বাড়ির 3 বৌমা লজ্জায় মাথা নিচু করে নেয়। তারা 3 জনই খুব ভয় পেয়ে যায়। ওদিকে সারদা দেবীও তাদের সব কথা শুনে ফেলে এবং সে মনে মনে তার ভুল বুঝতে পারে। বেশ কয়েক মাস কেটে যায়। বাড়ির 3 বৌমা একই সঙ্গে 3 ছেলের জন্ম দেয়। সকলে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। আমার সম্পত্তি আমি আজকে 3 ছেলের নামে সমান ভাগে বন্টন করে দেব। তবে হ্যাঁ, আর একটা কথা, আজকে যদি তোমাদের মেয়েও হতো আমি এটাই করতাম। একটা ভণ্ড সাধু বাবার কথা শুনে আমি তোমাদের সঙ্গে অনেক অন্যায় করেছি। আমি সম্পত্তির লোভ দেখিয়ে তোমাদের মধ্যে হিংসা, লোভ লালসার বাসা বাঁধিয়ে ফেলেছি। আমাকে তোমরা ক্ষমা করো। সবাই সারদা দেবীকে ক্ষমা করে দেয় এবং হাসি খুশি সবাই জীবনযাপন করতে থাকে।